লাইভটা শুরু হলে একটু বলবেন। লাইভটা শুরু হতে একটু দেরি হয়ে গেল। আজকে জানিয়েছিলাম যে 8:30 থেকে লাইভে আসবো, তো দেরি হয়ে গেল। আজকে প্রাথমিকের যেই নতুন যে খসড়া বা যে গ্যাজেট তৈরি হয়েছে সেটার ব্যাপারে আলোচনা করব, এবং আমি আপনাদের বলতে পারি যে অনেকে ভাবতে পারেন যে আমি আমার ফলোয়ার বা কিছু রিচ বাড়াবার জন্য এগুলো করছি। এরকম কোনো কিছুর প্রয়োজন আমার নেই, কিন্তু যেটা সত্যি, যেটা তথ্য, সেটা আমি এখন তুলে ধরবো, এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলে মানে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানে প্রাইমারি নিয়ে হচ্ছেটা কি। ঠিক আছে, আমার অডিও মানে ক্লিয়ার আসছে? যদি একটু কমেন্ট করেন যারা জয়েন হয়েছেন। আচ্ছা, বলছি আমার ভয়েস মানে ক্লিয়ার তো? একবার কেউ বলুন যে ভয়েস ক্লিয়ার আছে, আমি আমার বক্তব্যটা শুরু করব। কারণ ভিডিওটাকে খুব দীর্ঘ করতে চাই না, কারণ মানুষজন তথ্যটা জানুক, কারণ বাজারে অনেক খবর ঘুরছে, যে যার মতন করে সব বলছে। ঠিক আছে, ওকে, অডিও ভিডিও ক্লিয়ার। আমি কমেন্টের উত্তর দিচ্ছি, তার আগে আমাকে কিছু বলতে দিন। ঠিক আছে, এক মিনিট। আমি বেশ কিছু জিনিস স্টাডি করেছি, স্টাডি করেই আমি বলছি। তো আজকে আপনারা যেটা প্রাইমারিতে যেই গ্যাজেটটা দেখছেন, ঠিক আছে, প্রাইমারিতে যেই গ্যাজেট, যেই খসড়া, আমি খসড়া হিসাবেই বলছি কারণ ওটা অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গ গ্যাজেট নয়, ওটা খসড়া। ঠিক আছে, এবং ব্যাপারটা আমারও বুঝতে ভুল হয়েছিল প্রথমে, যে আমি ভেবেছিলাম যে এটা হয়তো নতুন গ্যাজেট 2025। আপনাদেরকে এই তথ্যটা দিয়ে রাখি, আপনারা যারা এখন 48-49 জন দেখছেন, এটা কোনো নতুন গ্যাজেট নয়। আমি আবার বলছি, এটা কোনো নতুন গ্যাজেট নয়, এটা 2016 সালের রিক্রুটমেন্ট গ্যাজেট। হ্যাঁ, বলছি এটা 2016 সালের রিক্রুটমেন্ট গ্যাজেট। আজকে যেই অ্যামেন্ডমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2016 সালের অ্যামেন্ডমেন্ট এসছে। এই অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট হবে, এটা পর্ষদের আগের শর্ট নোটিশে এটা উল্লেখ করা হয়েছিল। আগের যে শর্ট নোটিশ, আমি শর্ট নোটিশ বলছি কারণ ভ্যালিড কারণ আছে, ওটাকে রিক্রুটমেন্ট নোটিশ বলা যায় না। রিক্রুটমেন্ট নোটিশ তাকেই বলে, সেটা আমি পরে আসছি। তো পর্ষদের যেই আগে যেই শর্ট নোটিশ ছিল সেখানে আপনারা দেখতে পাবেন বলা ছিল যে অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট, যেটা রিক্রুট করা হবে সেটা অ্যামেন্ড আপ টু ডেট একটা কোড করা ছিল ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে, অর্থাৎ 2016 সালের যে গ্যাজেট সেটাকে অ্যামেন্ডমেন্ট করে ভবিষ্যতে রিক্রুট করা হবে, যেই 13,000 সামথিং যে ভ্যাকেন্সিটা দিয়েছে। তাহলে প্রথমে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে এই যেই খসড়া, এটা কোনো নতুন করে, যেমন আপনারা দেখলেন যে এসএসসি স্কুল সার্ভিস নতুন গ্যাজেট এসছে, আপার প্রাইমারি এসছে, এটা কোনো নতুন গ্যাজেট নয়। এটা গ্যাজেট 2016। বেশ কিছু ভুল ত্রুটি আগের ছিল, সেগুলো পর্ষদ সংশোধন করেছে, এবং এটা যে সংশোধন হবে সেটা আগেই ক্লিয়ার কিন্তু বলা ছিল, যে আপ টু ডেট করে এই যেই 16 সালের আপনারা যে 25 তারিখে যেই আগে যে শর্ট নোটিশ ছিল সেটাতে আপনারা দেখবেন। এবারে
আমি আরো কিছু পয়েন্ট এখানে এরকম বলি। আপনারা অনেকেই এরকম মনে করছেন যে ওই গ্যাজেট বদলাতে পারে না, কারণ এইরকম ভাবে অনেকে মানে আমার পোস্টেও দিচ্ছেন এবং চারদিকে ছড়াচ্ছেন। আমি কমেন্টের উত্তর দেব, আগে আমার কথাটা শুনুন যে কি বলতে চাইছি। অনেকে বলছে যে এরকম ছড়াচ্ছে যে রিক্রুটমেন্ট মানে বদলে যেতে পারে না, ঠিক আছে, এরকম একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট একটা দিয়ে বলছে। এবং ধরুন আমি একজন মানে একজন সংগঠক চালাই, এবার এই সংগঠক এই চালাতে গিয়ে আমার সঙ্গে কিন্তু অনেক সাংবাদিকদের কিন্তু পরিচয় হয়ে যাবে এবং আমি যা বলবো সেটা তারা ছাপিয়ে দেবে। তারা একবারও কিন্তু ভেরিফাই করে এই খবরগুলো ছাপায় না। আমি আপনাদের বলছি সুপ্রিম কোর্টে আসলে হয়েছিল কি। সুপ্রিম কোর্টে যেটা একটা মামলা হয়েছিল সেখানে বলা হয়েছে যে মাঝামাঝি সময় একটা রিক্রুটমেন্ট শুরু হয়ে গেলে তার মাঝামাঝিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বদল করা যাবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? ধরুন আজকে আমাদের প্রাইমারিতে বর্তমানে যোগ্য হচ্ছে ডিএলএডরা, সুপ্রিম কোর্টের রায়ের পর বিএডরা প্রাথমিক থেকে বাদ গেছে। এবারে ধরুন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু কোনো রিক্রুটমেন্ট এখনো শুরু হয়নি। রিক্রুটমেন্ট নোটিশ কাকে বলে? আপনারা সবাই শিক্ষিত, পড়াশোনা করেন, গুগল করতে পারেন, আপনারা নিজে গুগল করে বিভিন্ন মামলা দেখবেন যে রিক্রুটমেন্ট নোটিশ কাকে বলে। রিক্রুটমেন্ট নোটিশ সেটাই যার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট পূর্ণাঙ্গ থাকবে, একটা ফর্ম ফিল আপ শেষ হবে, ফর্ম ফিল আপ শুরুর তারিখ, ফর্ম ফিল আপ শেষের তারিখ থাকবে, একটা অ্যাপ্লিকেশন হবে যেখানে স্ক্রুটিনির ডেট থাকবে, যেখানে রিজেকশন হবে, প্রক্রিয়াতে অনেকে অবৈধ হয় তাদেরকে ভেরিফিকেশন থেকে বাদ যায়, তারপরে ইন্টারভিউ হবে, কোনো প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে একটা সভাপতির কোট আনকোট তিনি বলছেন যে চলতি বা যেই নিয়োগ প্রক্রিয়া চলছে সেটাতে এটার কোনো এফেক্ট পড়বে না। আমাকে বলুন তো 2022-এর কেউ ইন্টারভিউর ফর্ম ফিল আপ কি করেছেন? নিয়োগ শুরু হলো কোথায়? আমি নিয়োগে পার্টিসিপেট করলাম কোথায়? যেটা দিয়েছে সেটা একটা শর্ট নোটিশ, সেটা ভিত্তিহীন, সেটা কোনো কাজ নেই, ইউজলেস। ওই নোটিশে কোনো কাজ হবে না, পর্ষদ ফের পূর্ণাঙ্গ নোটিশ দেবে, সেটাই একমাত্র রিক্রুটমেন্ট নোটিশ। আমি আবার বলছি, রিক্রুটমেন্ট নোটিশ তাকে বলে যেটাতে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ থাকবে, যেটাতে পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি থাকবে, যেখানে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া থাকবে। সুপ্রিম কোর্টে জাজমেন্ট কি এসেছিল? অনেকে আইন নিয়ে আইনজ্ঞ আছে, বোঝাচ্ছে, মিডিয়াতে বলছে আর পেপারে ছেপে দিচ্ছে। রাজস্থানের কেসটাই কি ছিল? রাজস্থানের কেসটাতে যেটা ছিল আমি আপনাকে বলছি, রাজস্থানের কেসটা আপনারা সব পড়াশোনা করেন, আমার কথা শুনবেন কেন? আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা গুগল সার্চ করুন এবং দেখুন। রাজস্থানে যেটা হয়েছিল, এলিজিবিলিটির আলাদা হয়ে গেছিল, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে সেখানে বলা হয়েছিল, যখন আফটার রেজাল্ট বলা হচ্ছে যারা 75 মার্কস পেয়েছে, 75% যারা পেয়েছে তাদেরকে আমরা পাস করিয়েছি এবং দেখা গেছে 3 জন পাস করেছে, যারা আনসাকসেসফুল হয়েছে তারা কেস করেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটার ব্যাপার বুঝুন। প্রাইমারিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এনআইওএস, বিএড, ডিএলএড, এই সবাই কি চান্স পাবে? দ্যাট ইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটাকে বলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সুপ্রিম কোর্টের ব্যাপার উল্লেখ করে দিয়ে আমি যা কিছু একটা সংবাদপত্রে ছাপিয়ে দিলাম ইচ্ছে মতো, সবাইকে বলছি কেউ বিভ্রান্ত হবেন না, কিন্তু বিভ্রান্তটা মানে বিভ্রান্ত হবে না বলেই বিভ্রান্ত সৃষ্টি করছি, এরকম ভাবে হয় না।
কি বলা হয়েছিল সেই সুপ্রিম কোর্টের জাজমেন্টে? বলা হয়েছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রিক্রুটমেন্ট রুলস কিন্তু নয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান নট বি চেঞ্জড আফটার দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড। আপনারা কোনো প্রসেস শুরু করেছেন? কোনো প্রসেস আমাদের শুরু হয়েছে? কোনো প্রসেস কি 2022 টেট পাস বা যারা টেট পাস আছে তাদের কি কোনো প্রসেস আপনারা শুরু করেছেন, ফর্ম ফিল আপ স্টার্ট করেছেন? বলা ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান নট বি চেঞ্জড আফটার দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড আনলেস দ্য অরিজিনাল রুলস explicitly allow for such changes. Any changes must pass the test of arbitrariness। অর্থাৎ এর বাংলা করলে যেটা হয় যে প্রক্রিয়া যদি একবার শুরু হয়, মাঝপথে প্রক্রিয়া শুরু হয়েছে, আপনি কোন ডিস্ট্রিক্টের হয়ে ফর্ম ফিল আপ করেছেন? যারা কথাগুলো বলছে তারা কোন ডিস্ট্রিক্টের হয়ে ফর্ম ফিল আপ করেছে? এই কথাগুলো বলা হচ্ছে কেন? সুপ্রিম কোর্টের মানে প্রসঙ্গ তুলে নিউজ পেপারে ছাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কোনো প্রসেস শুরু করেছেন? প্রাইমারি বোর্ড কোনো প্রসেস আমাদের শুরু করেছে? প্রক্রিয়া একবার শুরু হলে মাঝপথে যোগ্যতার নিয়ম সেটা পরিবর্তন করা যায় না। যায়, পরিবর্তন করা যায় বলছে যদি না আগের নিয়মে এমন পরিবর্তনের অনুমতি স্পষ্ট করে দেয়া থাকে। আপনারা যখন শর্ট নোটিশটা ছিল ওখানে ব্র্যাকেটে দেয়া ছিল যে অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট। আপ টু ডেট মানে কি? আমার যেদিনে পূর্ণাঙ্গ ভ্যাকেন্সি দেবে সেদিন পর্যন্ত আপ টু ডেট থাকতে হবে। মানে আপ টু ডেট যা নিয়ম, অর্থাৎ যেই খসড়া প্রকাশ হয়েছে সেটা কিন্তু আপ টু ডেট খসড়া। আর এই রকম পরিবর্তনের অনুমতি স্পষ্টভাবে দেয়া থাকে। আর যদি পরিবর্তন করা হয়, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে স্পষ্টভাবে যে পরিবর্তন করা যাবে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ারও পরিবর্তন হবে। কখন হবে? যদি সেটা অন্যায় বা পক্ষপাত দুষ্ট না হয়। আজকে বলুন তো, আমি যারা লাইভটা দেখছেন অনেকে এমন আছেন যারা 2014 সালে যারা টেট পাস করেছেন জব পাননি, যারা 2017 সালে নট ইনক্লুড আছেন বা আনঅ্যাবজর্ব আছেন, বা ভবিষ্যতে যারা 22 টেট পাস করলো, 22-এর পর 23ও হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে কোন রাজ্যে একটা লিখিত পরীক্ষার ইম্পর্টেন্স এত কম দেয়া হয়? এই যেই খসড়া তৈরি করেছে, আমি আবারও বলছি, এটা কোনো নতুন রিক্রুটমেন্ট রুলস নয়, এটা নিউ রিক্রুটমেন্ট রুলস 2025 এমন কিন্তু নয়। এটা হচ্ছে 2016 সালের রিক্রুটমেন্টের অ্যামেন্ডমেন্ট। পরিবর্তন হয়েছে বেশ কিছু রুলস, সেটা সরকার চেঞ্জ করেছে। এটা পশ্চিমবঙ্গ সরকারকে আজকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো। আমি কিন্তু কোনো ওল্ড একাডেমিকের স্টুডেন্ট নই, আমি নিউ একাডেমিক। যারা আমাকে পার্সোনাল জানেন, যারা আমার বন্ধু আছে, যারা লাইভগুলো দেখছে, এবং তারা জানে যে আমার একাডেমিক যথেষ্ট ভালো আছে। আমি কেন এটা বলছি? আমার এই লাইভটা যদি থাকে আপনারা দেখতে পাবেন যে প্রাথমিকে আমি যেটা চাই সেটা একটা ট্রান্সপারেন্ট নিয়োগ হোক। আজকে প্রাইমারিতে মামলা চলছে, এসএসসিতে আপনারা দেখছেন যারা যোগ্য চাকরিহারা তাদের অবস্থাটা কি। প্রাইমারিতে যেই সমস্ত ব্যাপার হয়েছে বা ভবিষ্যতে আরো দুর্নীতি তৈরি হবে, তার মধ্যে একটা অন্যতম জায়গা ছিল এক্সট্রা কারিকুলাম। নর্থ বেঙ্গলে অনেক বন্ধুরা ইউটিউব চ্যানেল আছে, তারা টাকা দিলেই সার্টিফিকেট হয়ে যাচ্ছে, এবং এটা এতটাই সস্তা হয়ে গেছে যে রাতারাতি 2 বছরে পশ্চিমবঙ্গের বুকে মানে 2-3 হাজার মানে কবি লেখক সব তৈরি হয়ে গেছে। মানে 2 বছরে মানে পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া এত কবি লেখক তৈরি হয়নি। যে যেমন ভাবে পাচ্ছে কিন্তু সার্টিফিকেট তৈরি করে নিচ্ছে। তো এগুলো যদি রয়ে যায় ভবিষ্যতে যদি 22 টেট পাসদেরও যদি আজকে যারা যোগ্য চাকরিহারা বা যারা প্রাইমারির আজকে সাফার করছেন, যদি এই রকম দিন আমাদেরও এরকম দেখতে হয়, তখন কি হবে? আজকে একাডেমিক তো বাদ দিয়ে দেয়নি। 2016-র যে রিক্রুটমেন্ট প্রসেসের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে কিন্তু একাডেমিক আছে, মাধ্যমিক আছে, এইচএস আছে, ডিএলএড আছে। আজকে বলুন যারা গভর্নমেন্ট পিটিটিআই থেকে
যারা ডিএলএড করেছে তাদের কি দোষ ছিল? আজকে একটা লিখিত পরীক্ষার সেটার মানে ওয়েটেজ দেয়া হচ্ছে মাত্র 5, যেটা আগের মানে অ্যামেন্ডমেন্ট করার আগে যেটা ছিল। বর্তমানে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, খসড়া হয়ে গেছে, বেশ কিছুদিনের মধ্যেই আইন আসবে। তো তারা কি দোষ করেছে? সরকারি থেকে ডিএলএড করে, তো আমি তো নিজে মানে আমি প্রাইভেট থেকে করেছি, তো প্রাইভেটে মানে এতটা বাধ্যকতা থাকে না, কিন্তু গভর্নমেন্টে থাকে। আগেতে ভাবুন, আগে ডিএলএড মার্কস প্যাটার্ন আলাদা ছিল, তো সেখানে যেই গাদা গাদা নাম্বার, নতুন যেই স্ট্রাকচার মাধ্যমিকের, আমি আর্টস কমার্স সায়েন্সের মধ্যে বিভাজন করছি না, নাম্বার তুলতে হলে সবাইকেই পড়তে হয়। মাধ্যমিকেও পড়তে হয়েছে, এইচএসেও পড়তে হয়েছে, সবাইকে, কেউ পড়াশোনা না করে কেউ মার্কস পায়নি। এবং ডিএলএডও পড়তে হয়েছে, এবং টেট পাস হচ্ছে, টেট পাশেতেও কিন্তু অনেককে ভালো পড়তে হয়েছে, 5-6 মাস কিন্তু পড়েছে। তো ঘটনা হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে এই যেটা হয়েছে, এর থেকে পারফেক্ট রিক্রুটমেন্ট রুলস হয় না। আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, আমি একজন অ্যাসপিরেন্ট হিসেবে আমি কিন্তু এই গ্যাজেটকে সম্মান করি এবং একে আমি স্বাগত জানাই। আপনারা কমেন্ট দিন, এই জায়গাটায় প্রয়োজন ছিল। অনেকে ফোন করে যে যারা 2010 বা তার আগের মাধ্যমিক দিয়েছেন তাদের কি দোষ ছিল? তাদের দোষ এটাই ছিল, তারা মাধ্যমিক 200, এইচএস 200 প্রত্যেকটা সাবজেক্ট করে দিয়ে তারা 60% মার্কস পেয়েছে। অনেকে আমার মনে হয় যারা মানে আগেকার যারা ছিলেন আমার থেকেও অনেক বেশি যোগ্য, আমরা একটু পরেই এরকম 80% মার্কস পেয়ে গেছি, মাস 3 পরে এইচএসে এরকম মার্কস পেয়ে গেছি। মার্কস প্যাটার্নটাই এমন হয়ে গেছে, প্রজেক্ট, এমসিকিউ, এসিকিউ ঠাসা। তো ঘটনা হচ্ছে কি, তারা কি মানে চাকরি পাবে না? এখানে কি এরকম আর্টিকেল 14, আর্টিকেল 16 ভায়োলেট হচ্ছিল না এতদিন ধরে? তাদের একটা মাত্র ভুল যে তারা পুরনো একাডেমিক, তারা আগে মাধ্যমিক পাস করেছে, কি তাদের আর শিক্ষক হবার সুযোগ নেই? বলুন আমাকে, যারা 22-23 পাচ্ছেন তারা ইন্টারভিউতে 10-এ 10 পেলেও কি তারা জব পাবেন? তাহলে এই জায়গাটায় প্রাথমিক বোর্ড যেটা করেছে, এখানে কেউ বলতে আপনারা এরকম পারবেন না যে এটা খারাপ করেছে, কারণ এখানে একাডেমিকও আছে, ডিএলএডও আছে, এর থেকে ভালো কিন্তু আর হয় না। আমি কেন বলছি বারবার, অনেকে অনেক খারাপ মন্তব্য করছেন আমার প্রোফাইলে এসে, যা খুশি তাই বলছেন, সেই সমস্ত উত্তর আমি এরকম দেব, তবে এই লাইভটাতে এটা নয়। এটাতে আপনারা জানুন যে অ্যাকচুয়ালি কি গ্যাজেট আপনারা দেখেছেন আজকে। এটা কোনো নতুন রুলস নয়, এটা 2016 সালের অ্যামেন্ডমেন্ট। এটা 2016 সালের অ্যামেন্ডমেন্ট। শর্ট নোটিশে দেয়া ছিল যে তোমাদের আপ টু ডেট অ্যামেন্ডমেন্টে রিক্রুটমেন্ট করা হবে। ওটা কোনো, আবারও বলছি, শর্ট নোটিশ কেন বলছি? রিক্রুটমেন্ট নোটিশ কাকে বলে? রিক্রুটমেন্ট নোটিশে ট্রান্সপারেন্ট থাকতে হবে। ওটাকে কি রিক্রুটমেন্ট নোটিশ বলা যায়? পেপারে লেখা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ। আমার সরাসরি বক্তব্য, রিক্রুটমেন্ট নোটিশ আপনি কাকে বলেন? যেখানে কোনো কিছু উল্লেখ নেই, একটা অস্বচ্ছ বিজ্ঞপ্তি, যেখানে কোনো ফর্ম ফিল আপের ডেট নেই, যেখানে কোনো স্ক্রুটিনির কোনো ব্যাপার নেই। রিক্রুটমেন্ট নোটিশ হবে। একজন কমেন্ট করছেন, উষা মাইতিদি বলছে নতুনদেরও ক্ষতি হবে না। আপনারা নতুন স্ট্রাকচার মেলাবেন, দেখবেন যে খুব একটা কিন্তু ফারাক হচ্ছে না। কি চান? একটা চাকরি আজকে পেয়ে 2 বছর পর চাকরিটা না থাক? আজকে একটা চাকরি পাচ্ছেন, 2 বছর পর কি না থাক? যেমন ভাবে আজকে এসএসসি প্রাইমারিতে যেভাবে মানসিক যন্ত্রণার মধ্যে আছে 22 স্টেট পাসরা, বা যারা 23 স্টেট পাস করেছে, যারা নতুন প্রজন্মের শিক্ষক শিক্ষিকা হবেন, আপনারাও কি একইভাবে মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে চান? যদি না চান তাহলে একটা স্বচ্ছ নিয়োগ আনুন, 10,000 ছেলে চাকরি পাক। 10,000 বলছি কারণ 13,000 অবশ্যই ভ্যাকেন্সি ইনক্রিজ করা যাবে। সরকার যদি মানবিকতার সঙ্গে ব্যাপারটা আমাদের দেখেন, অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা সম্ভব। তো মোরাল অফ দ্য স্টোরি আমি
যেই কথাটা এই লাইভে যেটা স্পষ্ট করতে চাইলাম, এটা কোনো নতুন রিক্রুটমেন্ট রুলস নয় যে আকাশ থেকে দুম করে মাথার উপর ফেলা হচ্ছে। এটা 2016 সালের রিক্রুটমেন্ট রুলসের কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আর রিক্রুটমেন্ট রুলস শুরুই হয়নি, ফর্ম ফিল আপ করা হয়নি, মানে বাচ্চার জন্ম হচ্ছে না, নাম দিয়ে দেওয়া হচ্ছে, বলছে রিক্রুটমেন্ট রুলস, এই আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি, আমাদের নিয়োগ নাকি শুরু হয়ে গেছে বলা হচ্ছে, নিউজ পেপারে লেখা হচ্ছে যে সুপ্রিম কোর্টে বলা হয়েছে। কি বলা হয়েছে ওখানে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? রাজস্থানের ঘটনাটা কি হয়েছিল? সেখানে ধরুন বলা হয়েছিল যে 50% পাস, কিন্তু যখন রেজাল্ট দেওয়া হচ্ছে বলা হচ্ছে 75% পাস। আমাদের কোনো রিক্রুটমেন্ট রুল শুরু হয়েছে? আমরা কোনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে? আমাদের কোনো নোটিশে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে? পূর্ণাঙ্গ নোটিশ আমাদের দেয়া হয়েছে? এবং যেই শর্ট নোটিশ দেওয়া হয়েছে ওখানে বলা ছিল আপ টু ডেট 2016 সালের গ্যাজেট আপ টু ডেটে নিয়োগ করা হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের এরকম বলি, পেপারে এরকম লেখা হচ্ছে যে এটা অনগোয়িং এর ক্ষেত্রে প্রভাব পড়বে না। তো অনগোয়িং রিক্রুটমেন্ট কোনটা বলুন তো? 2022 সালের রিক্রুটমেন্ট, যেটা এখনো কমপ্লিট হয়নি। 20-22 ডিএলএড ব্যাচদের এখনো চাকরি দেওয়া হয়নি, ওটা শুধুমাত্র অনগোয়িং রিক্রুটমেন্ট, এখনো চলছে, কোনো নতুন রিক্রুটমেন্ট শুরু হয়নি। আপনারা কি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ফর্ম ফিল আপ সংক্রান্ত বা আলাদা কোনো রিক্রুটমেন্ট রুলস 2025 দেখেছেন? রিক্রুটমেন্ট রুলস কি আকাশ থেকে শুরু হয়ে গেছে নাকি, যেটা আমাদের চোখের বাইরে, যেটা আমরা দেখতে পাচ্ছি না? তাহলে এইসব কথাগুলো বলে বিভ্রান্ত হচ্ছে কেন, মানুষকে করা হচ্ছে কেন? অবশ্যই যারা 2023 সালে যারা টেট পাস করেছেন, অবশ্যই মানে প্রশ্ন শক্ত ছিল। ধরুন মাধ্যমিক, একটা সময়ে মাধ্যমিকের প্রশ্ন শক্ত হয়েছে, তার পরের বছর সহজ হয়েছে, তো সেখানে তো ওয়েটেজ পাস ধরা হচ্ছে। এগুলো এরকম হয়। তো যারা সহজ প্রশ্নই যারা মানে পাস করেছে, বা যারা শক্ত প্রশ্নতে এরকম পাস করেছে, মানে শক্ত প্রশ্ন পাস করেছে মানে তার স্যালারিটা আরো 5,000 টাকা দিয়ে দাও, এরকম ভাবে হয় না। সারা রাজ্যে টেটের একটা ওয়েটেজ দেওয়া হয়, গোটা পশ্চিমবঙ্গে। আমি যেটা বারে বারে বলতাম যে কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন যে কোনো রাজ্যে টেটের ওয়েটেজ মাত্র 10% দেওয়া হয়, যেটা আমাদের রাজ্যে হচ্ছিল। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমি মানে অসংখ্য ধন্যবাদ এটাতে জানাতে চাই যে এই রিক্রুটমেন্ট সেটার পরিবর্তন হয়েছে। এটা পরিবর্তন দরকার ছিল, কারণ একটা যারা 30+ যাদের এজ, তারা কি দোষ করেছে? তারা তো ডিএলএড করেছে। তাদের কি শিক্ষকতার স্বপ্ন নেই? আজকে আমি এই রিক্রুটমেন্টে চাকরি না পেতেও পারি, কিন্তু যখন আমি জানবো যে একটা টেটে 25 আছে, আমি পরের টেটে খেটে কিন্তু আরো ভালো স্কোর করার চেষ্টা করব। কিন্তু আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক করতে মানে আমি পারবো না। যেই জিনিসটা চলে আসছিল, একদম আর্টিকেল 14 আর্টিকেল 16 ভায়োলেট হচ্ছিল। তো এই জায়গায় আপনাদের যেটা বলার, অনেকে বলছে যে নতুন রিক্রুটমেন্ট পলিসি এসছে, আপনারা গ্যাজেট ভালো করে পড়বেন। যেটা ড্রাফট বেরিয়েছে সেটা নতুন কোনো গ্যাজেট নয়, ওটা 2016 সালেরই অ্যামেন্ডমেন্ট হয়েছে। বেশ কিছু আগে রুলস ছিল যেগুলো বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনারা এটা খেয়াল করতে পারবেন। যেমন রুল 2-তে চেঞ্জ করা হয়েছে, রুল 6 নাম্বারে চেঞ্জ করা হয়েছে, রুল 8 চেঞ্জ করা হয়েছে। আগে 18 বছরের শিক্ষক হওয়া যেত, এখন সেটা 21 লাগবে। তো এমনিই তো একটা এইচএস কমপ্লিট হয় 18 বছর বয়সে, তারপর ডিএলএড 2 বছর 19-20 হয়ে যায়। তো ঘটনা হচ্ছে এইগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং আমি সরকারকে এবং আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় পর্ষদ সভাপতি
মাননীয় গৌতম পাল সকলকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা গ্যাজেট তৈরি করার জন্য, যেখানে সবাই কম্পিটিশন করতে পারবে। আর যারা যারা এরকম বাজে মন্তব্য করছেন ওটাই পারবেন, এর থেকে ভালো কিছু আপনাদের থেকে এরকম আশা করা যায় না। তো এটাই বলার যে এটার কোনো নতুন গ্যাজেট না, এটা 16 সালের রিক্রুটমেন্ট যে নোটিশ ছিল সেটারই অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এটা ফার্স্ট অফ অল, এবং সেটাই মেনেই নিয়োগ করতে হবে। তার কারণ শর্ট নোটিশে বলা ছিল যে আপ টু ডেট অ্যামেন্ডমেন্ট হবে। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে যদি শুধুমাত্র কারুর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিএলএড, অনেকে এরকম আছে তো যে গভর্নমেন্ট থেকে অনেক আগে অনেক কম মার্কস দেওয়া হতো, 60% পেয়েছে, এখন 80%, 90% পাওয়া যাচ্ছে। ভ্যাকেন্সি অবশ্যই বাড়তে পারে, ভ্যাকেন্সি আপডেট হতে পারে অবশ্যই, একদম প্যানেলের দিন পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে। সরকার চাইলেই কিন্তু ভ্যাকেন্সি বাড়াতে পারে, অবশ্যই সরকারের সেই ক্ষমতা এরকম আছে। তো এটাই এরকম বলার ছিল যে মানে আমার লাইভে আসার দুটো কারণ ছিল। একটা হচ্ছে অনেকে এটাকে ভাবছিলেন নতুন রিক্রুটমেন্ট গ্যাজেট, এটা আমি ভেঙে দিলাম, এবং আপনারাও পড়াশোনা করেন, আপনারা যেই অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেই অ্যামেন্ডমেন্ট দেখবেন যে এটা কিন্তু কোনো নতুন 2025 সালে নতুন করে গ্যাজেট হচ্ছে না, এটা 16 সালের অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা শর্ট নোটিশে উল্লেখ ছিল যে আপ টু ডেট করা হবে, অ্যামেন্ডমেন্ট করা হবে, সেই অ্যামেন্ডমেন্ট যা হবে সেটা দিয়ে রিক্রুট করা হবে। আর একটা জিনিস হচ্ছে সভাপতি এরকম বলছেন যে এই অনগোয়িং এর ক্ষেত্রে এটা হবে না। অনগোয়িং নিয়োগ 2022 স্টেট পাস বা 2023-এর কোনো রকম রিক্রুটই শুরু হয়নি, ফর্ম ফিল আপ হয়েছে কোথায়? অনলাইন পোর্টালে আমরা কোনো দেখতে পাচ্ছি যে আমাদের কিছু তথ্য নেওয়া হয়েছে? একটু আগেই ওই জন্য আমি একটু ব্যঙ্গ করেই বললাম যে বাচ্চা মানে জন্মই হলো না, তার নামকরণ হয়ে গেল, সেরকম ব্যাপার। আর আমার আমার টেটে 109 আছে, আমার একাডেমিকও এরকম 28 সামথিং আছে, সেটা দেখে লাভ নেই। আমি ব্যক্তিগত স্বার্থে এটা করছি না। যেই চাকরিটা পাবেন আপনারা ভাবছেন যে আপনাদের বিরাট আকাশ পাতাল তফাৎ তৈরি হয়ে যাবে, আকাশ পাতাল তফাৎ হবে না। কিন্তু আজকে যদি চাকরিটা চলে যায়, যেই ব্যাপারগুলো ছিল এক্সট্রা কারিকুলাম, যেই ব্যাপারটা আমি বলছি, আমি পর্ষদে মেলও দিয়েছি উইথ স্ক্রিনশট, যে কোনখান থেকে এই সমস্ত সার্টিফিকেটগুলো তৈরি করা হচ্ছে। 2 বছরে আমাদের রাজ্যে অনেক কবি হয়ে গেছে, অনেক লেখক, অনেক মানে প্রচুর, যেটা হয়তো সারা ভারতেই নেই। তো এইগুলো যদি হয়ে যায়, আলটিমেট ক্ষতিটা কার হবে? 2 বছর পর যদি মানে বেশ কিছু অযোগ্যর জন্য যদি টোটাল প্যানেলটাকে এরকম বাদ দেওয়া হয়, তখন কি হবে? নিয়োগে আমরা ট্রান্সপারেন্ট চাইছি, স্বচ্ছতা চাইছি। আর যারা যারা কমেন্ট করছেন যে 23-এ প্রশ্ন শক্ত হয়েছে, অবশ্যই হয়েছে। আপনারা পরের বারে আরো ভালো করুন। এই আমি যেমন 17-তে আমি মানে আমার 2 নম্বর শর্ট হয়েছিল, ফেল করেছি। তো ফেল করার পর কি অনেকে এরকম বলছেন, তো ফেল করার পর আমার মনে হয়েছে যে আরো ভালো করে এরকম পড়তে হবে, যে ভুলগুলো 22 টেট পাস করেছি। তো এটা নর্মাল ব্যাপার, টেট স্কোর সব রাজ্যেই বাড়াতে হয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের নতুন বলে নয়। মাধ্যমিকও সহজ হয় কখনো, পরের বছর কঠিন হয়, উচ্চ মাধ্যমিকও হয়, ঠিক আছে? এই সবগুলো বললে হবে না। এতদিন যখন পুরনো ছেলেমেয়েরা যখন চাকরি পায়নি, অনেকে ভাবতে পারেন যে আমি যে বলছি মানে আমি পুরনো ছেলে, তো পুরনো ছেলে নতুন ছেলে সেটা আমার বন্ধুরাই জানে যে আমি কোন সময়ের ছেলে। তাহলে তারা যখন এতদিন চাকরি পায়নি, তাদের মাধ্যমিক 10 সালের এরকম আগে এতদিন
এইগুলো কথাই ছিল এতদিন ধরে, এই 10-15 বছর ধরে তারা যখন এরকম বঞ্চিত হচ্ছিল। এবার আপনারা বলতে পারে এত দরদ কোত্থেকে আসলো? দরদ নয়, নিয়োগে ট্রান্সপারেন্ট চাইছি। ভ্যাকেন্সি বাড়ানো যায়, ভ্যাকেন্সির জন্য আপনারা আন্দোলন করুন এবং দেখুন যেই কজন চাকরি পাবে তাদের যেন চাকরিটা থাকে। আমার এবারে না হতে পারে, আমি পরের বারে খেটে আবার চাকরিটা করব, কিন্তু চাকরি পেয়ে হারানোর যন্ত্রণাটা অনেক, সেটা যারা সহ্য করে মানে করেছে বা করবে তারাই জানে। তো একই কমেন্ট বারবার এরকম করবেন না। তাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়েছে, সেটাকে রিক্রুটমেন্ট রুলস বলবেন না। আর 22-এর কোনো রিক্রুটমেন্টই শুরু হয়নি, যেটা আমি লাইভ দিয়ে শেষ করব। রিক্রুটমেন্ট কোনো শেষ হয়নি, কেউ ফর্ম ফিল আপ হয়েছে আমাদের? রিক্রুটমেন্ট কাকে বলে? যাকে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ হবে, দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ। যাই হোক, আমার মনে হয় ভ্যাকেন্সি আরো বাড়বে। এই ভ্যাকেন্সির জন্য আপনারা একটু সচেষ্ট হন, কারণ ভ্যাকেন্সি আছে। এবং আমরা একটা পেপার কাটিং পেয়েছিলাম দিন 10 আগে, যেই জায়গায় বলা হয়েছিল যে যারা যোগ্য চাকরিহারা, অনেকে পুরনো চাকরি মানে প্রাইমারিতে ফিরতে চাইছেন, তো সেখানে ফিরতে চাইছেন এবং দেখা যাচ্ছে যে অনেকে এসএসসি রেজাল্টের জন্য ওয়েট করছেন। তার মানে কি তারা আবার ওই পুরনো চাকরিতে ফিরে যেতে পারে। তাহলে আমরা সরকারকে যদি সকলে মিলে একটা সমবেতভাবে যদি এই বার্তাটা এরকম পাঠায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে ওই শূন্য পদগুলো যদি থেকে যায় আমাদের 22 টেট পাসদের দেয়া হোক। সরি, 22 টেট পাস মানে যারা টেট পাস আছে আর কি, সেটা 14, 17 বা 22 বা 23 যারা টেট পাস আছে ওদেরকে দেওয়া হোক। আমি তো মানে আমরা তো 22 নিয়ে বলি, ওই জন্য 22 এসে যাচ্ছে। মানে যারাই রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ করবে ওদের দেয়া হোক, এটা আমরা অনুরোধ করতেই পারি। আরো কয়েক হাজার শূন্যপদ বাড়তেই পারে, সরকার চাইলে কিন্তু এটা হয়। 2014 সালে একবার যখন নিয়োগ হলো, সেই প্রাইমারিতে ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছিল, আপনারা যারা আছেন দেখবেন, ঠিক আছে? আর এত প্রশ্ন দাদা করবেন না, কাট অফ কত হবে আমি এইসব জানি না, এগুলো প্রেডিক্ট করা সম্ভব নয়, ঠিক আছে? আপনারা কম্পিটিশন বাড়বে না কমবে এটা আপনারা দেখতে পাবেন। এই যেই নতুন যেই খসড়া, যে 16 সালের যেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এটা আপনারা ক্যালকুলেটরে দেখতে পাবেন যে আপনাদের মানে বাড়ছে না কমছে। তফাৎ হবে না, তফাৎ কিছু নেই এখানে। যদি ওই স্পেশাল এডুকেটরদের মতো 80% হয়ে যেত, সেখানে তফাৎ তৈরি হতো। এটাতে যাদের মাধ্যমিকে 90% তারা মার্কস পাচ্ছে, যারা এইচএসে 90% তারাও মার্কস পাচ্ছে, যাদের ডিএলএড এ 90% তারাও মার্কস পাচ্ছে, যারা টেটে 90+ পেয়েছে তারাও মার্কস পাচ্ছেন। তো এই জায়গায় নিয়োগটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে। যেই অ্যামেন্ডমেন্টটা মানে প্রাথমিক পর্ষদ করতে চাইছে, এটাকে করতে দেওয়া উচিত, কারণ অনেক বেশি স্বচ্ছতা কিন্তু এখানে করা হয়েছে। 2016 সালে যে অ্যামেন্ডমেন্টটা আসছে, মানে যেটা খসড়া তৈরি হয়ে গেছে 15 দিনের মধ্যে আইন, সেটা অনেক বেশি স্বচ্ছ। আপনারা দেখবেন যে কোনগুলোতে পর্ষদ জোর দিয়েছে, ভেরিফিকেশনে পর্ষদ জোর দিয়েছে, এবং আরো অনেক কিন্তু মানে পরিবর্তন এসছে। আপনারা দেখবেন রুল 2, রুল 6, রুল 8 এইসব সংশোধন করেছে। 16 সালের গ্যাজেট, এটা নতুন গ্যাজেট নয়। তাহলে আপনাদের এটা জানালাম, ঠিক আছে? দেখুন, এক্সট্রা কারিকুলাম আমি তো বলছি অনেকে আছে, আমি জানি, আমি সেই ঠিকানাগুলো এরকম জানি, যারা কবি হয়ে গেছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেট 2-3 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এগুলো হলে হবে কি, মানে নিয়োগে সমস্যা হবে, কিছু পরিবর্তন দরকার ছিল। এবং অবশ্যই ধন্যবাদ পর্ষদকে, ধন্যবাদ এটা নিয়ে ভাবার জন্য, কারণ আমরা চাই যারা প্রত্যেকের 22 স্টেট 23 স্টেট আপনাদের কিন্তু ওএমআর আছে, এবং এগুলোকে সংরক্ষণ করা হবে। যাই হোক, আমি
এই জায়গায় আর একটা ব্যাপার এরকম জানিয়ে দিই, তো আমাদের যারা ডিএলএড মানে আমরা টেট পাস আছি, তো তারা জানি যে আমাদের কিন্তু সামনে অনেক বাধা আছে। অনেকে এরকম বলছেন, আমি এরকম দেখলাম, সেটা হচ্ছে মানে প্রশ্ন ভুল। ঠিক আছে, তো প্রশ্ন ভুল সেটা 17 হোক 22 হোক, এই সমস্ত ব্যাপারকে কিন্তু আটক করতে হবে এবং আমাদের আইনি সাহায্য এরকম করতে হবে যে যাতে করে যেই সংখ্যক ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমরা আগলে রাখতে পারি। আমি কিন্তু জানি যে ডিএলএডদের এরকম ইউনিটি অনেক এবং 2017 হোক 22 হোক, তাহলে এই ভ্যাকেন্সিগুলো আমরা এরকম আগলে রাখবো যে এখান থেকে কিছু কাটছাট করা যাবে না। ঠিক আছে, তো আপনারা সবাই একত্রিত এরকম থাকুন। ঠিক আছে, এটাই আর কি। লাইভটা ছোট বড় ভেবেছিলাম কিন্তু বড়ই হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ।